ইরান নিয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোনে ইসরায়েলে হামলা। রাষ্ট্রপতি নির্বাচনের আগের পদ্ধতি থাকবে না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও একমত সব দল। ইশরাকের দায়িত্ব পালনে আইনি ভিত্তি নেই বলছেন আইনজীবীরা। মেয়াদ শেষ হওয়ায় শপথ অসম্ভব। ডেঙ্গুর 30% বরগুনায়। কারণ অনুসন্ধানে আইইডিসিআর, মশার বংশবিস্তার অন্যতম কারণ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার এক্স পোস্টে একটি ভিডিও শেয়ার করে এই ক্যাপশন দেন তিনি। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে তেল আবিবে সৃষ্ট ধ্বংসের চিত্র। এছাড়া যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলেও মন্তব্য করেন খামেনি। এদিকে ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চলছে বলে জানিয়েছে ইরান। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প সম্পর্কিত স্থাপনায় এসব হামলা চলছে বলে জানায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। বৃহস্পতিবার ইরানের হামলায় আহত হয়ে 271 জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে তেহরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন তেল আবিবের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাষ্ট্রপতি নির্বাচনের আগের পদ্ধতি আর থাকবে না। নতুন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়েও সব দল একমত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এই মত দেন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের আলোচনা অনুষ্ঠিত হয় ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠক শেষে নেতারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পুরনো পদ্ধতি আর থাকছে না। নতুন পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও ইলেকটোরাল কলেজ ভোটের দাবি জানান তারা। 100 আসনের উচ্চকক্ষ বিষয়েও মত দেন। ইলেকটোরাল কলেজ ভোটে কারা ভোটাধিকার পাবেন তা নিয়েও আলোচনা হয়। উঠে আসে গোপন ব্যালটে ভোটের বিষয়টিও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা এই আলোচনা ওখানে এসছে। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন এই ব্যাপারটা আলোচনা হয়েছে। যদি বাইক্যামেরাল পার্লামেন্ট হয় তাহলে উচ্চ পরিষদের সদস্য এবং জাতীয় সংসদের ধরে নিচ্ছি যে 500 সদস্যরা এটাই একটা নির্বাচক মণ্ডলী হিসেবে কাজ করতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আলোচনা হয়। বেশিরভাগ দলের মত, টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। যে প্রস্তাব রাখা হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে একজন ব্যক্তি সর্বোচ্চ জীবনে 2 বার প্রধানমন্ত্রী শপথ গ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন, সেই বিষয়ে আমরা আমাদের সমর্থন দিয়েছি। প্রধানমন্ত্রীর 2 বারের বেশি, কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী যদি 2 বারের বেশি আমরা দেখেছি, আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায়। একজন ব্যক্তি পরপর 2 টার্ম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর তিনি পরবর্তীতে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, থাকতে পারবেন না। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা একমত হয়েছি। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে সবাই একমত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়টা আছে, সেহেতু আজকের আলোচনায় 2 কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়ে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন এবং সেটা যে 100 সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে তারা একমত দিয়েছেন। আগামী রোববার থেকে আবারও আলোচনা চলবে। এতে গুরুত্ব পাবে রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণের বিষয়। যেটা আমরা দুপুরের আগেও বলেছিলাম, মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আনুষ্ঠানিক নির্দেশনা পেলে নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। একই সাথে এই পর্যন্ত ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্যও দেয় সেনা সদর। সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সাথে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনও আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। ভারত থেকে পুশিনের বিষয়ে জানান, সীমান্তে বর্ডার গার্ড ও কোস্ট গার্ড কাজ করছে। একই সাথে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো অবস্থা তৈরি হয়নি বলে জানান তিনি। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। থানচি এবং রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থানের অভিযোগ বিষয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়া গত ৩ সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত ১,৯৯৬ জন সহ মোট ১৫,২৬২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে ইসি। নতুন বিধিমালায় থাকছে না পোস্টার, সেই সঙ্গে এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি ও জরিমানা ৩ গুণ বাড়িয়ে ১.৫ লাখ টাকার বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার সপ্তম কমিশন সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সপ্তম কমিশন সভায় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হওয়া এই বৈঠক চলে ৩ ঘন্টার বেশি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সময় স্বল্পতায় সীমানা নির্ধারণ বিষয়ক আলোচনার অগ্রগতি হয়নি, তবে চূড়ান্ত হয়েছে দল ও প্রার্থীর সংশোধিত আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া। জানান, শিগগিরই খসড়াটি ওয়েবসাইটে দেওয়া হবে মতামতের জন্য। সংস্কার কমিশনের সুপারিশ মেনে অন্তর্ভুক্ত হয়েছে নতুন বেশ কিছু বিষয়, যেমন নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন যোগ হচ্ছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। থাকছে লিফলেট, হ্যান্ডবিল। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। কমিশনার জানান, অস্ত্রের সংজ্ঞায় দেশীয় অস্ত্রকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে কমন প্ল্যাটফর্ম ব্যবহারের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও বিবেচিত হবে, ফলে তারা প্রচারে যেতে পারবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। তিনি বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা ৯১-তে থাকা প্রার্থিতা বাতিল করার এখতিয়ারকে সন্নিবেশিত করা হচ্ছে। এটা আরপিওর উপর নির্ভরশীল। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুমের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণে ২৫৩ জনের গুমের তথ্য প্রমাণ পাওয়া গেছে। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্নমত দমনে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় গুমকে।
গত ৪ জুন গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে সংবাদ সম্মেলন করে গুম কমিশন। এতে কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনের গুমের তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় ১৮৫০ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের ৩টি বৈশিষ্ট্য রয়েছে। ১, নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয়ের দায়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা। গুমের সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, এই তৎপরতায় বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীও জড়িত ছিল। ইন্ডিয়ার সাথে আপনার বাংলাদেশের যে আপনার ল এনফোর্সিং এজেন্সিজ বা ইন্টেলিজেন্স এজেন্সিজ যারা জড়িত, ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল। গুমে নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে বলেও জানিয়েছে কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শপথ না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব পালনের কোনো আইনি ভিত্তি নেই বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এদিকে নির্বাচিত মেয়রের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ায় এখন তাকে শপথ পড়িয়ে চেয়ারে বসানোর আর সুযোগ নেই বলেও জানান তারা। তবে বিষয়টি এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না বলে মত দেন অনেক আইনজীবী। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ মার্চ রায় দেয় বিচারিক আদালত। এরপর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। এদিকে ২৬শে মে ৩০ দিনের সময়সীমা শেষ হলেও পড়ানো হয়নি শপথ। আর মেয়রের ৫ বছরের মেয়াদও শেষ হয়ে যায় জুনের শুরুতে। এরপরও নগর ভবন দখলে নিয়ে নিজেকে মেয়র দাবি করে নানা কার্যক্রম চালাচ্ছেন ইশরাক হোসেন। কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেছেন বৈঠক, দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, শপথ ছাড়া তার দায়িত্ব পালনের কোনো আইনগত ভিত্তি নেই, বরং এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। ইশরাকের এই আন্দোলনটা এখন আর কোনো যৌক্তিকতা নাই। তিনি ল, নৈতিকতা এবং বিএনপির পলিসিকে ভায়োলেট করেছে। শপথ নেওয়ার আগে সে তার কার্যক্রম শুরু করতে পারে না। যদিও কোর্টের একটা আদেশে উনি নির্বাচিত হয়েছেন, কিন্তু সেই টেনিউরও শেষ হয়ে গিয়েছে। তো সুতরাং আজকে যদি ওনার কারণে জনদুর্ভোগ বাড়ে, ওনার কারণে প্রশাসনিক কেওয়াজ হয়, তাহলে উনিই দায়ী থাকবেন। পাশাপাশি যারা সরকারে আছে, স্থানীয় সরকারে আছে, ইভেন প্রধান উপদেষ্টা মহোদয়ও কিন্তু এই দায় থেকে মুক্ত হবেন না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকায় ইশরাকের মেয়র দাবি করার আইনি অধিকার রয়েছে বলে মত অনেক আইনজীবীর। তবে শপথ না হয় দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরও। আপিল বিভাগ পর্যন্ত কন্টেস্টের পরে ওইটা বহাল আছে, তার মানে সে তো আইন অনুসারে তো সে মেয়র। এখন একটা টেকনিক্যাল জায়গায় আপনি আটকাই রাখছেন তাকে, টেকনিক্যাল জায়গাটা আপনি রিলিজ করে দেন। এটা তো বিতর্ক গভর্নমেন্টের কাছেই আছে। আপনি যদি বলতে চান যে ওত নেওয়ার পরেও তো আপনি বলতে পারতেন যে টাইম শেষ, তাহলে এখন এতদিন পর্যন্ত আপনি ইচ্ছা করে ওত করাচ্ছেন না। ঢাকা দক্ষিণের মেয়রের ইস্যুটি এখনো সমাধান না হওয়ায় সরকার, ইশরাক ও বিএনপি সব পক্ষই প্রশ্নবিদ্ধ, এমন মত বিশ্লেষকদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ সচিব ও একজন সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দেশে এবছর ডেঙ্গু শনাক্ত প্রায় ৭,০০০-এর মধ্যে ২,১০০ জনই বরগুনা জেলার, আর ৩০ মৃত্যুর মধ্যে ২১ জনই এই জেলার বাসিন্দা।
এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করলেও চিকিৎসকরা বলছেন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তবে পৌর প্রশাসকের দাবি, এডিস মশা নিধনে কাজ করছেন তারা। চলতি বছর দেশের প্রায় ৭৫% ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকার বাইরে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬,৯২৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে শনাক্তের সংখ্যা ৩,০০০-এর বেশি, আর শুধু বরগুনা জেলাতেই শনাক্ত ২,১০৫ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে বরগুনায়, এ নিয়ে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি দল পৌঁছায় বরগুনায়। জমানো বৃষ্টির পানির পাত্র যথাযথ প্রক্রিয়ায় ঢেকে না রাখা মশার বংশবৃদ্ধির অন্যতম কারণ বলছেন গবেষকরা। আর স্বাস্থ্য অধিদপ্তর দায়ী করছেন মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নেয়াকে। যেভাবে জমা রেখে প্রতিদিনের পানিটা ইউজ করতে হবে, সেটা ওনারা করছেন না, যার কারণে পানিতে আমরা লার্ভা পেয়েছি। গত 1 বছরে ওইখানে কোনো পৌরসভার কোনো অ্যাক্টিভিটিস নাই। মশক নিধন বা পৌরসভার যে অ্যাক্টিভিটিস থাকে জলাবদ্ধতা করার জন্য কোনো অ্যাক্টিভিটিস নেই। এই 3টা কারণে বরগুনার কেস বেশি। রোগীর চাপ বাড়ায় জেলার হাসপাতালগুলো এখনই ধারণ ক্ষমতার বাইরে জানিয়ে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান সিভিল সার্জন। আর বরগুনা পৌর প্রশাসকের দাবি, মশা দমনে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। আর্দ্রতা এবং তাপমাত্রাও এই এডিস মশার বংশবৃদ্ধির সহায়ক হওয়ার কারণে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সর্বোপরি মানুষের জনসচেতনতার খুবই অভাব। মশা নিধনের যে মেডিসিন, সেই মেডিসিন আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ আছে এবং সেইগুলো আমরা প্রয়োগ করে যাচ্ছি বিশেষজ্ঞদের পরামর্শক্রমে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সারা দেশে শনাক্ত 248 ডেঙ্গু রোগীর মধ্যে শুধু বরিশাল বিভাগেই শনাক্ত 104 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনার পর্যাপ্ত ভ্যাকসিন মজুদের পরও আগ্রহ নেই সাধারণ মানুষের। টিকা কেন্দ্রে নেই মানুষের পদচারণা। গত 1 বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া টিকা নেয়নি কেউই। তবে সংক্রমণ ঠেকাতে ফের টিকা নেয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি মাসে 17 দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন 38 জন। নতুন ভেরিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে মারা গেছেন 1 জন। তবে পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ড সহ পরীক্ষার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। তবে চট্টগ্রামে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকলেও গত 1 বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া কেউ নেয়নি টিকা। এখন ভ্যাকসিন দেওয়া শুরু হলেও তাতে নেই সাড়া। আমাদের কাছে অনেক ভ্যাকসিন ছিল, কিন্তু ওগুলো এক্সপায়ার ডেটও চলে গেছে, অনেকে নেয় নাই। আমরা 80,000 মতো ভ্যাকসিন আমরা কেন্দ্র থেকে পেয়েছি এবং আমরা প্রত্যেকটা উপজেলা 500 করে ভ্যাকসিন আমরা সাপ্লাই দিয়েছি। যদি আমাদের কাছে এখন 68,000 মতো ভ্যাকসিন আমাদের কাছে মজুদ আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিরূপ ধারণা এবং দীর্ঘদিন করোনা প্রকোপ না থাকায় মানুষের মধ্যে নেই ভীতি। তবে প্রবীণদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ তাদের। কেউ হয়তো 2টা ডোজের পরে 3rd ডোজটা নেয়নি, হয়তো হ্যাজার্ড মনে করছে বা আবার যাবো টিকা দিতে, প্রবলেম হবে কিনা, এটা হয়তো একটা ভীতি ছিল। 3rd ডোজ হয়তো আমাদের কমপ্লিট হয় নাই বা সবাই নেয় নাই। কিন্তু এই টিকাগুলো যদি না থাকে, মেয়াদ না থাকে, তাহলে এই টিকাগুলো আমরা ইউজ করতে পারছি না। করোনা টিকা নিয়ে প্রচার বাড়ানো হলে আগ্রহ বাড়তে পারে বলে আশা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার। লিফলেট দিতে হবে এবং টিভিতে এটা অ্যাড দিতে হবে, লিফলেট ছাপাতে হবে এবং মাইকিংয়ের মাধ্যমে বলতে হবে এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জেনারেল হসপিটালে এই যে টিকাদান কর্মসূচি চলতে, সেটা মানুষের জানতে হবে, জানলে কিন্তু মানুষের টিকা দিবে। চট্টগ্রাম নগরীকে 7টি অঞ্চলে ভাগ করে প্রতিদিন একটি করে কেন্দ্রে 300 ডোজ টিকা দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে। 2024 সালে এর পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। দেশটির ব্যাংকগুলোর দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশের পর এমন তথ্য উঠে আসে। এতে দেখা যায় বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের নামে জমার পরিমাণ বেড়ে সর্বোচ্চ 8,972 কোটি টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এই তথ্য প্রকাশ করে।
বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের অন্যতম পছন্দ সুইস ব্যাংক, যেখানে পাচারের অর্থ জমা রাখা নিরাপদ মনে করেন তারা। সুইজারল্যান্ড একসময় আমানতকারীদের তথ্য গোপন রাখলেও এখন তা আর করে না। কোনো দেশের সরকার চাইলে এ তথ্য দিয়ে থাকে। পাশাপাশি তাদের ব্যাংকগুলোর দায় ও সম্পদের হিসাব প্রকাশও করে প্রতি বছর। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা যায় 2024 সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে 8.5 কোটি টাকা। যে সময়ে এ টাকা জমা হয় তখন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন চলছিল। 2023 সাল শেষে জমার পরিমাণ ছিল 396 কোটি টাকা। 2022 সালের শেষে বাংলাদেশিদের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল প্রায় 876 কোটি টাকা। যারা পাচার করেন তারা কিন্তু এক হাতে পাচার করে না, তাদের সাথে সহায়ক অনেক শক্তি থাকে, তারা মিলে পাচার করে এবং সেটাকে প্রতিরোধ করার জন্য যে যথাযথ পদ্ধতিগুলো আছে সেগুলো যদি যথাযথভাবে প্রয়োগ হয় তাহলে আমাদের জন্য অর্থনীতির জন্য আরও বেশি ফলদায়ক হবে। সুইস ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা করা হয়। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বা BFIEU সুইজারল্যান্ডের FIEUর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করেছিল, কিন্তু ব্যক্তির তালিকা সম্বলিত কোনো তথ্য এখন পর্যন্ত তারা দেয়নি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অক্টোবরের মধ্যে শরিয়া ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠন করা হতে পারে। নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার। তবে নিজেদের আর্থিক অবস্থা ভালো দাবি করে একীভূত হওয়ার পক্ষে নয় এই তালিকায় থাকা এক্সিম ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে ও সুশাসনের জন্য একীভূত করার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় একের পর এক ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। নামে বেনামে ঋণ, দুর্নীতি ও পাচারের ফলে দুর্বল হয়ে পড়ে ডজন খানেক ব্যাংক। পরে কয়েক ধাপে তারল্য সহায়তা দিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি বেশ কয়েকটি ব্যাংক। শেষ পর্যন্ত শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে দুর্বল 5টি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি 96% উপরে, 94% খেলাপি ঋণ গ্লোবাল ইসলামী ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি 93% আর SIBL এর খেলাপি 58%। তবে 28% খেলাপি ঋণ নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল 5টি ইসলামী ব্যাংক একীভূত করার মাধ্যমে মূলধন যোগান দেওয়ার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। একই ক্লাস্টারভুক্ত ব্যাংকগুলোকে মার্জার করে একটি ইউনিটে পরিণত করা হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটার মালিকানা সরকার টেক ওভার করবে। শুধু মালিকানা না, পরিচালনার দায়ভার। আবার উপযুক্ত সময়ে একজন পোটেনশিয়াল গ্রাহকের কাছে এগুলো আবার ছেড়ে দিয়ে আবার বেসরকারীকরণ করা হবে। একীভূত হলে ব্যাংকে গ্রাহক আস্থা ফিরে পাবে বলে আশা করেন ব্যাংকাররা। তবে এক্সিম ব্যাংকের দাবি অন্যদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো। এই সিদ্ধান্ত অনেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর। যে 5টা ব্যাংক যার যার নামে তো ভালোই ছিল, লুটপাট ভালোই করতেছিল, তাদেরকে কেন আপনি এক জায়গায় করতেছেন? এক জায়গায় করা হচ্ছে এই ব্যাংকগুলোর যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা দূর করার জন্য, ক্ষতি পূরণের জন্য। ক্ষতিটা কার হয়েছে? ক্ষতি হয়েছে জনগণের। আমাদের এনপিএল যেটা আমাদের 28%, ওদের সবাই 58 থেকে 94, 96, 93%। তো আমাদের কি কারণে, কোন লজিকে, কোন গ্রাউন্ডে আমাদেরকে একত্রিত করার কথা বললেন, আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আমরা এটা কোনো অবস্থাতে চাই না এক্সিম ব্যাংকটা তাদের সাথে মার্জ করুক। বিশ্লেষকরা জানান, দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ ইতিবাচক, তবে ব্যাংকগুলো নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে তা বিবেচনা করা উচিত। আমরা ডিপোজিটারদের সুরক্ষার ব্যবস্থা করব, যাতে ডিপোজিটারদের যে টাকাগুলো এইসব ব্যাংকে আছে তারা এটাতে মার না খান। আর দ্বিতীয় যেটা ইদানিংকালে শুনতে পাচ্ছি, যে কর্মচারী যারা আছে তাদের চাকরি অন্তত ইমিডিয়েটলি তারা কোনো শঙ্কা নাই চাকরি হারানো। ব্যাংক একীভূত হলে গ্রাহকের লেনদেনে কোনো সমস্যা হবে না। এছাড়া কর্মীরা চাকরি হারাবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপহরণ ও হামলার ভয়ে আতঙ্কে কক্সবাজারের টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হচ্ছেন তারা। মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে মিলছে মুক্তি। এতে উদ্বেগে জেলে পরিবারগুলো।
গত 5 মাসে অপহরণ হয়েছেন অন্তত 1.5 শতাধিক জেলে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অপহরণ ঠেকাতে নদী ও সাগরে নিয়মিত টহল চলছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের আরাকান রাজ্য, যা দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নদীপথে তাদের টহল নিয়মিত। বাংলাদেশি পতাকাবাহী মাছ ধরার ট্রলার দেখলেই অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। মাঝে মাঝে গুলিও ছোড়েন তারা। আরাকান আর্মির আতঙ্কে দিন কাটছে জীবিকার তাগিদে সাগরে যাওয়া জেলেদের। তাদের অভিযোগ, আরাকান আর্মির হাত থেকে ছাড়া পেতে অনেক সময় দিতে হয় মোটা অঙ্কের মুক্তিপণ। এখন তো জালবইতে কঠিন সীমান্তর বাইরে যাইতে চাইলে এখন কোরাল যাই তাহলে এখন দঙ্কি টঙ্কি দিয়ে এপাশে যাইলে তোর গুলি করে। আরাকান আর্মির ডর লাগে, তারা এখন আর বই দেখা গুলি তুলি হুরা তারা খেঙ্গুরি মাছ। নাফ নদী ও বঙ্গোপসাগর দিন দিন জেলেদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জেলে সংগঠনের নেতারা। আরাকান আর্মিরা বিভিন্ন সময় আমাদের জেলেরা মাছ ধরতে গেলে অতর্কিতভাবে গুলি করতেছে এবং অনেকজনকে ধরে নিয়ে যাচ্ছে। এটার বিষয় নিয়ে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। নদী ও সাগরে নিয়মিত টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোস্টগার্ড বলছে, কেবল জলসীমা লঙ্ঘন করলেই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। রাস্তা ধরে গেলাম আর চলে আসলাম সেটা না, নদীর মধ্যে কিন্তু রাস্তা বোঝা যায় না, ডিমার্কেশনটা অতটা বোঝা যায় না, তারা ভুলক্রমে চলে যায়। বাট তারা যখন ভুলক্রমে না চলে যায়, আমরা কিন্তু প্রতিনিয়ত এই যে মাইকিং বলেন, তাদেরকে লিফলেট বলেন, জনসমাবেশ বলেন, তাদেরকে আমরা বুঝাই যে এইটা এখন মাছ ধরার সময় নিষেধ সময়, আপনারা ওই পারে যাবেন না। গণমাধ্যমের তথ্য মতে গত 5 মাসে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার অন্তত 1.5 শতাধিক জেলে। আইনশৃঙ্খলা বাহিনী জেলেদের ফেরত আনার দাবি করলেও বাস্তবে আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয় তাদের। অপহরণ আতঙ্ক মাথায় নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় এসব জেলেরা। জীবন এবং জীবিকার তাগিদে গভীর সমুদ্রে যাওয়া এসব জেলেরা চায় নিজের জীবনের নিরাপত্তা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। কক্সবাজার থেকে এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, অপহরণ আতঙ্ক নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে, এক্ষেত্রে অপহরণের যে আতঙ্ক নিয়ে তারা কাজ করছে, প্রশাসনিকভাবে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? শুরুতে যদি বলি তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের যে উপজেলা সেটি হচ্ছে টেকনাফ। টেকনাফের সাথে লাগোয়া নাফ নদী, অর্থাৎ নাফ নদীর কয়েক কিলোমিটার নাফ নদী ভাগ করেছে দুই দেশকে। এই পারে বাংলাদেশ, ওই পারে হচ্ছে মিয়ানমার। আপনি জানেন মিয়ানমারের ওপারে বর্তমানে হচ্ছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুরো এলাকাটি দখল করে নিয়েছে। সেখানে তারা ঘাঁটি গেড়েছে এবং আমরা দেখেছি তাদের অংশে তারা নিয়মিত টহল দিচ্ছে। এবং পাশাপাশি বাংলাদেশের অর্থাৎ টেকনাফের যারা স্থানীয় জেলে রয়েছেন তারা নাফ নদীতে মাছ ধরতে যায়। আবার এখন যেহেতু সাগরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, সেই নাফ নদী ব্যবহার করে বঙ্গোপসাগরে তারা যায়। অনেক সময় দেখা যায় তারা বাংলাদেশের জলসীমা পার হয়ে মিয়ানমারের জলসীমা ঢুকে যায়। যেহেতু সমুদ্র উত্তাল থাকার কারণে অনেক সময় সেইভাবে করতে হয়। সেটি যখন হয় তখন মিয়ানমারের আরাকান আর্মি তারা বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরেই বেশ কয়েকটা দিন তাদেরকে আটক রাখে এবং তারা এই পারে, অর্থাৎ যেহেতু নেটওয়ার্কিং এর সুবিধা থাকার কারণে মুঠোফোনে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে, তো সেদিক থেকে সেই এর পরেই কিন্তু তারা পরিবারের কাছে মুক্তিপণ চায়। তবে আমরা দেখেছি টেকনাফের বিজিবি এবং এখানকার কোস্টগার্ড থেকে শুরু করে নৌবাহিনী, পুলিশ, তারাও কিন্তু যারা অপহরণের শিকার হয় তাদেরকে ফেরত আনার ব্যাপারে তারা তৎপর থাকে। বরাবরই আমরা দেখেছি কোস্টগার্ড কিংবা বিজিবির মধ্যস্থতায় তাদেরকে ফিরিয়ে আনা হয়। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে অনেকটা ভিন্ন। আমরা অনেক অপহরণের শিকার পরিবারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অনেকটা মুক্তিপণ দিয়েই কিন্তু তাদেরকে ছাড়িয়ে আনা হয়। তবে নাফ নদীতে তারা মাছ ধরতে গিয়ে অনেকটা অনিরাপদ বোধ করছে। তারা বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছেন বা যারা জলসীমায় পাহারা দিচ্ছেন তাদের প্রতি কঠোর নজরদারি রাখার প্রয়োজন বলে তারা মনে করছেন, যেহেতু অনেকটা জীবিকা এবং জীবন এবং জীবিকার পথ হচ্ছে তারা নাফ নদীতে মাছ ধরতে যায়। তবে এখন পর্যন্ত আমরা যে আমার প্রতিবেদন আপনি দেখতে পেয়েছেন সেখানে মাছ ধরতে গিয়ে অনেকে অপহরণ শিকার হয়েছে গত 5-6 মাসে। তবে নিরাপত্তার যে বিষয়টা সেটি বাড়াবাড়ি থাকে।
আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এ পর্যন্ত যারা অপহরণের শিকার হয়েছে তারা তো মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী তাদের গুলিতে জেলে মারা গেছে, সেরকমই আমরা দেখেছি। পাশাপাশি আপনি জানেন সেই নাফনদী ব্যবহার করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে হয়, সেখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু আসা যাওয়া করে। আমরা এর আগে দেখেছি যে যাত্রীবাহী স্পিডবোট কিংবা ট্রলারের লক্ষ্য করে মিয়ানমারের আরাকান আর্মিরা গুলি ছুড়েছে, সেরকমই খবরও আমরা ইতিমধ্যে পেয়েছি। কক্সবাজার থেকে অপহরণ আতঙ্কে থাকা জেলেদের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। অবশেষে শুরু হয়েছে নওগাঁর শহর বাইপাস সড়ক প্রশস্তকরণ। আগামী ডিসেম্বরের মধ্যেই তা চালুর আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। এতে শহরের প্রধান রাস্তায় কমে আসবে যানবাহনের চাপ, দূর হবে ভোগান্তি। তবে বিশৃঙ্খল ব্যাটারি রিকশাকে কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে শহরবাসী। এক রাস্তার দুই পাশ কেন্দ্রিক বেশিরভাগ সরকারি বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট নওগাঁ শহরে। প্রধান সড়ক হওয়ায় যানবাহনের চাপও থাকে বেশি। পাশে অপ্রশস্ত বাইপাস সড়কে চলে যানবাহন। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে বেড়ে চলেছে অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। রাস্তার তুলনায় কয়েক গুণ বেশি এসব বাহনের কারণে বিশৃঙ্খলভাবে চলার কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ এই পারে হাসপাতালে আসতেও কষ্ট হচ্ছে। আমরা মনে করি বাইপাসটাকে আগে বৃদ্ধি করা হোক। শহরের ব্রিজের মোড়, তাজের মোড় কিন্তু যাওয়া যায় না, তো সেটার জন্য এটা বিকল্প হিসাবে বাইপাস যে সড়কটা নির্মাণ করা হয়েছে সেটা প্রশস্তকরণ করা দরকার। শহরের প্রধান সড়কে দুর্ভোগ কমাতে বাইপাস সড়কটি প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছিল শহরবাসী। দীর্ঘদিন পর সেই দাবি বাস্তবায়ন শুরু হওয়ায় খুশি তারা। এই প্রশস্ত হলে রাস্তাতে দুর্ঘটনা কমবে, যানজট শহরের মধ্যে কমবে, এতে ভালো হবে আমাদের জন্য। শহরের যানজট কমে যাবে, আমাকে যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই জিনিসটা কমে যাবে, আবার আমাদের চলাফেরাও ভালো হবে। রাস্তাটি নির্মাণ শেষ হলে শহরের যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে এর সুফল পাওয়ার আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। সড়কটি 18 ফুট থেকে 34 ফুট উন্নত করব, যার ফলে সড়কটা অনেক বড় প্রশস্ত হয়ে যাবে এবং যেসব যানবাহন বাইপাসে যেতে ভয় পেত তারা এখন বাইপাস ইজিলি মুভমেন্ট করবে এবং শহরের চাপটা অনেক কমে যাবে। আর এই কাজটা আমরা আশা করতেছি এই বছর ডিসেম্বরের মধ্যে কাজটা আমাদের শেষ হয়ে যাবে। 8 কিলোমিটার দৈর্ঘ্য এবং 34 ফুট প্রশস্ত বাইপাস রাস্তাটি নির্মাণে ব্যয় হচ্ছে 31 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। কখনো কখনো সড়ক উপচে পানি আশপাশের দোকান ও ঘরবাড়িতে ঢুকে পড়ছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সাভার পৌরবাসীর দাবি, ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা জমে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ঘণ্টাখানিক মুষলধারে বৃষ্টি হলেই সাভার পৌরসভার ব্যাংক কলোনি, ছাপড়া মসজিদ, শাহীবাগ, তারাপুর সহ বিভিন্ন পাড়া মহল্লায় দেখা দেয় এমন জলাবদ্ধতা। ডুবে যায় রাস্তাঘাট, কোথাও আবার ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতেও প্রবেশ করে পানি। এমন পরিস্থিতিতে বৃষ্টি হলেই আতঙ্ক বাড়ে সাভারের বাসিন্দাদের। আমরা ঘর থেকে বেরোতে পারি না, আমাদের ঘরে পানি ঢুকে যায়, এরপরে আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, অটো ডুবে যায়, মোটরসাইকেল ডুবে যায় এবং পানির বড় ধরনের একটা স্রোত যায়। খাল, বিল ও নালা দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাট ও শিল্প কারখানা। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা ময়লা জমে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে ওঠে রাস্তায়। অসংখ্য রাস্তার ড্রেন, এর ব্যবস্থাপনা পৌরসভার যে জনবল রয়েছে এবং বরাদ্দ রয়েছে, আমি মনে করি এটাতে তারা সমর্থবান না। তারা এই সমর্থবান না থাকার কারণে এই সাপোর্টগুলো দিতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যে ড্রেনগুলোতে পানি প্রবাহিত হয় সেই ড্রেনগুলো হলো যে আমরা ইতিমধ্যে পরিষ্কার করেছি, আপনারা জানেন। তো সেই কারণে হলো যে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় দরকার প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌর প্রশাসন থেকে, সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। সাভার পৌরসভায় অন্তত 10 লাখ মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? দেখুন, প্রশাসনিকভাবে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এই প্রসঙ্গে আসার আগে আমি যদি একটু সড়কের আজকের সকালের চিত্র দেখাতে চাই। আমি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, আমি এখন আছি ব্যাংক কলোনি মহল্লায়। আপনি হয়তোবা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই ব্যাংক কলোনি মহল্লার কিন্তু সড়কটিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে আমি যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলছেন যে আজ ভোরেও এই সড়কটি কোনো ধরনের পানি ছিল না, তবে সকাল 6টার পর থেকে প্রায় ঘন্টা খানেকের একটি বৃষ্টি হয়েছে মুষলধারে। সেই বৃষ্টির পরে কিন্তু এই সড়কটিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এখানে কিন্তু এরই মধ্যে হাঁটু পানির কাছাকাছি পানি জমে গিয়েছে এবং স্থানীয়রা যে বিষয়টি বলছেন, তারা বলছেন যে এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে তারা বলছেন যে এই সড়কের পাশ দিয়ে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো আসলে প্রয়োজনের তুলনায় প্রশস্ত কম এবং বিভিন্ন জায়গায় সেই ড্রেনগুলো কিন্তু একদম ভরে গিয়েছে এবং যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু সেই ড্রেনগুলো দিয়ে আমরা দেখতে পেয়েছি যে নিয়মিত তদারকির অভাবে সেই ড্রেনগুলো যখন ময়লা আবর্জনাতে ভরে রয়েছে সেখান দিয়ে কিন্তু পানি প্রবাহ হচ্ছে না এবং এই ড্রেনের যে পানিগুলো যেদিক দিয়ে বংশী নদীতে বা খালে গিয়ে পড়বে সেই এলাকাগুলো কিন্তু দখল হয়ে গিয়েছে, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে কিছু বৃষ্টি হলে, ঘন্টা খানিকের বৃষ্টি হলে সাভারের শুধু এই যে ব্যাংক কলোনি মহল্লা এই মহল্লায় নয়, সাভারের প্রায় পৌর এলাকার বিভিন্ন মহল্লায় কিন্তু এমন জলাবদ্ধতা তৈরি হয় এবং ঘন্টা খানিকের বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয় সেই জলাবদ্ধতা কেটে যেতে কিন্তু কখনো কখনো আমরা দেখতে পেয়েছি যে 5 থেকে 6 ঘন্টা লাগে। অর্থাৎ ঘন্টা খানিকের বৃষ্টিতে পৌরবাসীকে 6 থেকে 7 ঘন্টা পানি ভেঙে যাতায়াত করতে হয়। এই বিষয় নিয়ে আমরা সাভার পৌরসভার বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি প্রশাসকের দায়িত্বে রয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন সাভার পৌরসভার যে বিভিন্ন যে ভাঙা যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো তারা সংস্কারের কাজ এরই মধ্যে শুরু করেছে এবং সাভার পৌরসভার রাস্তাঘাটের পাশ দিয়ে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে তারা কিন্তু এরই মধ্যে পরিষ্কার কার্যক্রম শুরু করেছে বলে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন আবু বকর সরকার তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন তারা এরই মধ্যে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের মাধ্যমে তারা চিহ্নিত করছেন কোন কোন এলাকাতে সবচেয়ে বেশি বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়, সেই এলাকাগুলোর যে ড্রেনগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করবে। প্রয়োজনে তারা এই ড্রেনগুলো সংস্কার করবে বা ড্রেনগুলো কিভাবে প্রশস্ত করা যায় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করবে। সাভারের সচেতন মহলের যে নাগরিকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন সাভার পৌরসভা গঠনের পর থেকে সাভার কিন্তু অপরিকল্পিতভাবে এই সাভার নগরীটি গড়ে উঠেছে। কোথাও রাস্তাঘাট নিচু হয়ে আছে, কোথাও রাস্তাঘাটের পাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তার চেয়ে উঁচু অবস্থাতে, অর্থাৎ বৃষ্টি যখন হয় তখন যে পৌর এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ড্রেনের মতো পরিণত হয়, অর্থাৎ যে সড়কের পাশে যে ড্রেনগুলো রয়েছে সেটার যে ধরনের প্রশস্ত কম তার চেয়ে বেশি যে অংশে পানি জমে থাকে সেটাকে কিন্তু অনেকে ড্রেন মনে করে, অর্থাৎ ড্রেনের মধ্যে খালের মধ্যে যেভাবে পানি জমে থাকে ঠিক সেইভাবে কিন্তু সড়কের উপরে এই পানিগুলো জমে থাকে, যার কারণে সাভার পৌরবাসী যখনই বৃষ্টি নেমে আসে তখনই তারা আতঙ্কে থাকে, জলাবদ্ধতায় তাদের বন্দী হতে হবে। এই জলাবদ্ধ নিরসনে সচেতন মহল এবং পৌরবাসী সাভার পৌরসভার যারা দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে সময় উপযোগী জনভোগান্তি লাগাবে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সাভার থেকে জলাবদ্ধতার সমস্যা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মধ্যম সোনা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরাফাত হোসেন, আনিস এবং রিয়াজ। তাদের সবার বাড়ি সোনা পাহাড় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, রাত 8টার দিকে রেল লাইনে বসে গল্প করছিলেন 5 বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে 3 বন্ধু কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।